বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা রাখছি ভালো আছো এবং সুস্থ আছো। এখন কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে, একটু সাবধানে থেকো। আর পড়াশোনা নিশ্চয়ই শুরু করেছো। আমাদের সাথে সাথে শুরু না করলে পরে কিন্তু তোমরা সামনের দিকে আগাতে পারবে না। পরীক্ষা কিন্তু ঠিকই সময় মতো হবে। অতএব পড়াশোনাটা শুরু করো। আজকে গতদিনে আমি যে ক্লাসটা নিয়েছিলাম, আমাদের দেখো প্রথম পত্রের প্রথম অধ্যায় কিন্তু ক্লাস চলছে এখনও। আজকে পর্যন্তও এই ক্লাসটাই চলবে। প্রথম অধ্যায়ের প্রথম পার্ট আমি গতদিনে তোমাদের ক্লাস নিয়েছিলাম পৌরনীতি সুশাসন চ্যাপ্টারের পৌরনীতি কাকে বলে, পৌরনীতির সংজ্ঞা, পৌরনীতির পাঠের প্রয়োজনীয়তা, পৌরনীতি পরিধীয় বিষয়বস্তু ইত্যাদি আমি তোমাদেরকে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা তৃতীয় ক্লাস। আজকে আমাদের এই পৌরনীতির সাথে আমাদের যে সুশাসন আছে, এই সুশাসনটা আমাদের আলোচনা করব। দেখো, সুশাসন আমরা কিন্তু জানি যে শাসন কি, তাই না? শাসন বলতে আমরা বুঝি যে কোনো কিছুকে কাউকে পরিচালনা করতে গিয়ে যে কাজ করতে যাচ্ছি আমরা শাসন করতেছি, আমরা সুষ্ঠুভাবে শাসন, কিন্তু শব্দটা আমাদের সবার কাছেই পরিচিত। কিন্তু দেখো, সুশাসন, সু একটা প্রত্যয় যোগ করে তার সাথে সু বলতেই কিন্তু আমরা বুঝি যে সুন্দর শাসন, অর্থাৎ ভালো শাসন। এখন দেখো, এই সুশাসন শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। এই গুড গভর্নেন্স মানে হচ্ছে কি ভালো শাসন। এখন দেখো, গুড গভর্নেন্স, গুড অর্থ হচ্ছে সু বা ভালো, আর গভর্নেন্স শব্দের অর্থ হচ্ছে শাসন। তাহলে আমরা বলতে পারি যে গুড গভর্নেন্স অর্থ হচ্ছে ভালো শাসন, অর্থাৎ শাসন ছিল কিন্তু এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে ভালো শাসন, অর্থাৎ সব জিনিসেরই মডিফাই করা হচ্ছে, উন্নত করা হচ্ছে। একটা কাজ আছে, সেটা যাতে কত উন্নত করে কাজ করলে সেই কাজগুলো সুন্দর হয় সেই জিনিসটা কিন্তু করা হচ্ছে। এই কারণে আমরা বলবো যে শাসনকে আরও উন্নত নিয়ে যাওয়ার জন্য, আরও যুগোপযোগী করার জন্য, মানুষের কল্যাণের জন্য, নাগরিকের কল্যাণের জন্য সুশাসনের ব্যবস্থা করা হয়েছে। এখন দেখো, এই গুড গভর্নেন্স শব্দটা এসেছে গ্রিক শব্দ কুবারনাও। দেখো আমি গুড মানে গ্রিক শব্দ কুবারনাও এবং ল্যাটিন শব্দ গুবারনাম এখান থেকে এসেছে। তাহলে এই যে কুবারনাও এবং গুবারনাম যেটাই বলি না কেন, আমরা গ্রিক শব্দ থেকেই বলি আর ল্যাটিন শব্দ থেকেই বলি, এই দুটো শব্দের অর্থ বলা হচ্ছে জাহাজ পরিচালনা করা। অর্থাৎ দেখো, জাহাজ পরিচালনা কি, একটা জাহাজে কিন্তু অনেক লোকজন থাকে, তাই না? কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় যাবার একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু জাহাজটা যাত্রা শুরু করে। ঠিক তেমনি আমরা যদি বলতে পারি রাষ্ট্রও এরকম, যে রাষ্ট্রের সাথে জাহাজের যদি আমরা তুলনা করি, যেখানে সব ধরনের কার্যকলাপ চিন্তা ভাবনা করে, ব্যবসা করো, চাকুরি করো, যে কাজটাই করো না কেন সব কিছু চিন্তা ভাবনা করে আমরা কিন্তু জাহাজকে পরিচালনা করে থাকি। ঠিক তেমনি রাষ্ট্রটাকেও আমরা সামনের দিকে ভবিষ্যতে সুন্দর করবার জন্য, সামনের দিকে আগানোর জন্য আমরা গুড গভর্নেন্সে আছি। এই জন্য আমরা বলতে পারি জাহাজের সাথে রাষ্ট্রটাকে তুলনা করতে পারি। এখন দেখো, এই যে ইয়েতে আমরা বলতে পারি যে সাধারণভাবে আমরা বলতে পারি যে গভর্নেন্স বা শাসন এমন একটি পদ্ধতিকে বোঝায় যেখানে একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে কোনো সংস্থা, সমাজ বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ করা হয়। জিনিসটা খেয়াল করো যে আমরা বলছি যে গভর্নেন্স বা শাসন এমন একটা পদ্ধতি যেখানে একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে, আমরা দেখো পরিকল্পনা ছাড়া কোনো কিছুই কিন্তু করা সম্ভব নয়। পরিকল্পনা করছি এবং পরিকল্পনা করে সেটা যে কোনো সমাজ হতে পারে, রাষ্ট্র হতে পারে বা যে কোনো সংস্থা হতে পারে, যারা যেটাই কাজ করুক না কেন সব কিছু কিন্তু পরিকল্পনার মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে। এক্ষেত্রে দেখো সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি নির্ধারণ, অর্থাৎ যে কাজগুলো করবে সেটা কি ধরনের সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত নিয়ে আমরা পরিকল্পনা নীতি নির্ধারণ করে আমরা কাজগুলো করব। এই হচ্ছে আমরা তাহলে বলতে পারি গভর্নেন্স অর্থ এমন একটি শাসন পদ্ধতিকে বোঝায়
বোঝায় যেখানে একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে কোনো সংস্থা, সমাজ বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ, নীতি নির্ধারণ করা হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কেন আমরা গুড গভর্নেন্সকে বা সুশাসনকে আমরা বলছি যে জাহাজের সাথে আমরা কিন্তু তুলনা করে ফেলছি। এখন দেখো এই গুড গভর্নেন্সকে আমরা ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই ইউএনডিপি বলছেন যে সুশাসন হলো অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের চর্চা, যার মাধ্যমে একটি দেশের সব স্তরের কার্যাবলী পরিচালনা করা হয়। খেয়াল করো কথাগুলো কীরকম, সুশাসন হলো অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক সব কিছু থাকছে কিন্তু অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক কর্তৃত্বের চর্চা, যার মাধ্যমে একটি দেশে সব স্তরের কার্যাবলী পরিচালনা করে। তাহলে সব এখানে যা যা জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্তরে, উঁচু থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত কার্যাবলী পরিচালনা করে। তারপর আসো বিশ্ব ব্যাংকের ভাষ্য অনুযায়ী সুশাসন হলো এমন একটি কর্মপ্রক্রিয়া যেখানে একটি দেশের উন্নয়নের জন্য অর্থনৈতিক ও সামাজিক সম্পদের ব্যবস্থাপনায় ক্ষমতা প্রয়োগ করা হয়। দেখো সুশাসন হলো এমন একটি কর্মপ্রক্রিয়া যেখানে একটি দেশের উন্নয়নের জন্য, প্রত্যেকটা দেশই কিন্তু উন্নয়ন করতে চায়, তাই না? এই উন্নয়নের জন্যই কিন্তু অর্থনৈতিক ও সামাজিক সম্পদের, আমাদের যে কোনো রাষ্ট্রেরই যেটুকু সমাজের যে অবস্থান আছে সেই অবস্থান থেকে উন্নতি ঘটানোর জন্যই কিন্তু কাজগুলো সাধারণত করে থাকে। তাহলে এই সম্পদের যদি সুষম বন্টন ব্যবস্থা না থাকে তাহলে এলোমেলোভাবে এবড়োথেবড়োভাবে যাকে তাকে যে কোনোভাবে হয়তো যে কোনো কাজ হয়ে গেল, অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে কাজগুলো করা উচিত। সুশাসনের সবচাইতে সুন্দর সংজ্ঞা দিয়েছেন ম্যাককর্নি। দেখো ম্যাককর্নি তিনি কিন্তু একজন রাষ্ট্রবিজ্ঞানী। ম্যাককর্নি তিনি বলছেন সুশীল সমাজ ও রাষ্ট্র, সরকার ও শাসিত জনগণ, শাসক ও শাসিতের মধ্যকার সম্পর্ককে সুশাসন বলে। খুব করে খেয়াল করো, সুশীল সমাজ, এই যে সুশীল সমাজ বলতে কিন্তু সিভিল সার্জন, সুশীল সমাজ অর্থাৎ সুশীল সমাজ, তারপর আসো সরকার ও রাষ্ট্র, সরকার। তাহলে এই সুশীল সমাজের সাথে রাষ্ট্রের একটা সম্পর্ক, তারপর রাষ্ট্র, সরকার ও শাসিত জনগণ, সরকার ও শাসিত জনগণ এবং শাসক ও শাসিত। শাসক ও শাসিত, দেখো সুশীল সমাজ ও রাষ্ট্র তার মানে কি? সুশীল সমাজ বলতে সেই সমাজকে বোঝায় যারা কখনোই কোনো কিছুর সাথে জড়িত থাকে না, কোনো রাজনৈতিক অঙ্গনের সাথে না, অর্থাৎ সাধারণ মানুষ, তারা না বিরোধী দলের সাথে, না সরকারি দলের সাথে কিংবা অন্য কোনো কিছু, তারা এমন মানুষ যারা নিজেদের মতো করে তারা চলতে পছন্দ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা বাইরে থেকে, সরকার এবং বিরোধী দলের মাঝের বাইরে থেকে তারা কিন্তু মতামত প্রদর্শন করে থাকে, অনেক সুন্দর সুন্দর মতামত তারা প্রদর্শন করে থাকে। তাহলে এই যে সুশীল সমাজ এবং রাষ্ট্র, সরকার ও শাসিত, সরকার কি? যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে আমরা সাধারণত সরকার বলে থাকি। সরকার এবং শাসিত জনগণ, শাসিত জনগণ কারা? যারা রাষ্ট্রের মধ্যে যে সমস্ত লোকজন থাকে বা নাগরিক যারা থাকে তাদেরকে আমরা বলবো শাসিত জনগণ। তারপরে আসো শাসক ও শাসিত, কথাটা কিন্তু কিছুটা একই। শাসক কি? শাসক যারা সরকার বা যারা শাসন করে তারাই হচ্ছে শাসক, এবং শাসিত হচ্ছে আমরা সাধারণ জনগণ যারা কিন্তু শাসিত হচ্ছে, অর্থাৎ তাদের দ্বারা, সরকারের দ্বারা আমরা যখন পরিচালিত হচ্ছি তখন তাদেরকে বলা হচ্ছে শাসিত
তা এখন দেখো তিনি খুব সুন্দর করে বলেছেন যে সুশীল সমাজ ও রাষ্ট্র, সরকার ও শাসিত জনগণ, শাসক ও শাসিতের মধ্যকার যে সম্পর্ক, এটাকেই সুশাসন বলে। অর্থাৎ এখানে অস্বচ্ছতা থাকবে না, কোনো কিছু থাকবে না, সব কিছু সবার সাথে সুন্দর একটা সম্পর্ক সৃষ্টি হবে। তারপরে আসো, এই সুশাসন হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনের কাঠামো এবং অংশগ্রহণের ওপর নির্ভরশীল। খুব করে খেয়াল করো, সুশাসন হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতান্ত্রিক কথা বলতে আমরা কেন বলি, যে সেখানে সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠিত, এটাকেই কিন্তু আমরা গণতন্ত্র বলতে। সব ধরনের মানুষের এখানে মতামত থাকে এবং তারা সহজভাবে তাদের কথাগুলো উপস্থাপন করতে পারে। দায়িত্বশীলতা, অর্থাৎ যারা দায়িত্ববান থাকে, সেখানে সাধারণ জনগণের মধ্যেও একটা দায়িত্বশীলতা কাজ করে, সরকারের মধ্যে একটা দায়িত্বশীলতা কাজ করে। স্বচ্ছতা হচ্ছে সরকার কি কাজগুলো করছে, কোন ধরনের কাজগুলো করছে, সেটার জন্য সাধারণ জনগণ দেখলে একদম স্পষ্ট বুঝতে পারে যে এই ধরনের কাজগুলো তারা করছে। তারপরে আসো আইন কাঠামো, অর্থাৎ আইনের কাঠামোটা কোন ধরনের কোনো রাষ্ট্রের, সেটাও যেন সাধারণ জনগণ বুঝতে পারে। অংশগ্রহণের ওপর নির্ভরশীল, অর্থাৎ প্রত্যেকেই যেন সেখানে অংশগ্রহণ করতে, প্রতিটা যার যার যে দায়িত্ব আছে সেই কাজগুলোতে অংশগ্রহণ করতে পারে। সুশাসনের মৌলিক কাজ হলো রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করে সেখানে ন্যায়পরায়ণতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। তাহলে এই গেল আমাদের, দেখো সুশাসন। সুশাসন আমরা মানে ভালো করে খেয়াল করো, বাসায় কিন্তু তোমাদের সবার কাছে বই আছে, বই কিন্তু তোমরা বের করে পড়ে নিবে, কারণ আমি শুধু বলে গেলে সেটা যদি তোমরা খালি চুপচাপ শুনে চুপচাপ থাকো তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তোমাদেরকে ভালো করে আমি যে পড়াগুলো পড়ালাম, সে পড়ার সাথে তোমাদের পাঠের মিল আছে কিনা সেই জিনিসগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে খেয়াল করো। দেখো আমরা পড়ালাম সুশাসনটা কি, সুশাসন কোথা থেকে আসলো, এবং সুশাসনে আরেকটা কথা তোমাদের বলতে ভুলেই গেছি, সুশাসন শব্দটা কিন্তু প্রথমে উদ্ভাবন করছে, এই প্রশ্নটা আসে সুশাসন শব্দটা এসেছে কোথা থেকে বা কার উদ্ভাবিত, এটা কিন্তু বিশ্ব ব্যাংকের উদ্ভাবিত। কার উদ্ভাবিত? বিশ্ব ব্যাংকের। 1989 সালে বিশ্ব ব্যাংক এক সমীক্ষায় এই সুশাসন শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন। তারপরেই সেটা কিন্তু আস্তে আস্তে মানে এই জিনিসগুলো মানুষের মধ্যে ছড়াই গেল, বা লক্ষ্য হলো যে এই উদ্দেশ্য থাকলো তাদের, সেটা হচ্ছে জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা বা গড়ে তোলা। এটাই হচ্ছে সুশাসনের লক্ষ্য। এই কারণে বিশ্ব ব্যাংক এই কথাটা বলেছেন এবং সেখান থেকে আমাদের এই কাজটা শেষ হয়েছে। আমরা এখন দেখো তাহলে সুশাসন কোথা থেকে আসলো শব্দটা, সুশাসনের সংজ্ঞা কি, তারপরে আমরা দেখো বললাম যে কোন কোন গ্রিক শব্দ এবং ল্যাটিন শব্দ, দুইটা শব্দ থেকে এটা আসছে। আজকে আমরা তোমাদের গত 3 দিন থেকে আমি প্রথম পত্রের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টা পার্ট ক্লাস নিলাম এবং আমাদের এই চ্যাপ্টারটা আপাতত আজকে থেকে শেষ হয়ে গেল। ইনশাল্লাহ তোমরা পড়ে শেষ করে ফেলবে। আমি সামনের দিনে তোমাদের দ্বিতীয় পার্ট পড়াবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত আমাদের সাথে ক্লাসে থাকো। ইনশাল্লাহ ভালো থাকো। আসসালামু আলাইকুম।